এই ভিডিওটি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। ইতিহাস বিষয়ের সম্পূর্ণ প্রথম অধ্যায়ের আলোচনা আজ এই ভিডিওতে করা হবে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ে যে প্রথম অধ্যায়টি রয়েছে, পর্যটকদের চোখে ভারত, সেই প্রথম অধ্যায়কে নিয়ে তোমাদের কোনো সংশয় থাকবে না। আল বিরুনি ভারতে এসেছিলেন সুলতান মাহমুদের সঙ্গে। এটি একটি ছবি যেখানে সুলতান মাহমুদের পাশে আল বিরুনি বসে আছেন। আল বিরুনি কীভাবে ভারতে এসেছিলেন সেই বিষয়টিকে আমাদের আগে ভালো করে বুঝতে হবে। ঠিক আল বিরুনি কোন পথে ভারতে এসেছিলেন, ম্যাপের মাধ্যমে সেই বিষয়টি আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে আমাদের দেশ ভারত, এখানে আফগানিস্তান রয়েছে, আফগানিস্তান, এবং এইখানে রয়েছে উজবেকিস্তান। তো এখানে ইংরেজিতে লেখা আছে, আশা করি বুঝতে খুব একটা অসুবিধা হবে না। এই যে আফগানিস্তান যেখানে রয়েছে, আফগানিস্তান জায়গাটা, এই আফগানিস্তানে একটি জায়গা রয়েছে। ঠিক এই রকম জায়গাতে গজনি বলে একটি জায়গা আছে। সেই গজনির শাসক ছিলেন সুলতান মাহমুদ। এই সুলতান মাহমুদ তিনি উজবেকিস্তানে আক্রমণ করছেন। তখনকার সময়ে উজবেকিস্তানের নাম ছিল খোয়ারিজম। এই খোয়ারিজমে আল বিরুনির জন্ম হয়। এই খোয়ারিজমে আল বিরুনির জন্ম হচ্ছে। সুলতান মাহমুদ এখান থেকে, এই আফগানিস্তানের গজনি নামক এলাকা থেকে তিনি ওই খোয়ারিজম, যেটা বর্তমানে উজবেকিস্তান, সেখানে তিনি আক্রমণ করছেন এবং সেখান থেকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে তিনি নিজের রাজ্যে, অর্থাৎ তিনি গজনিতে নিয়ে আসছেন। তার মধ্যে একজন ব্যক্তি আমাদের আজকের আলোচ্য বিষয়, যিনি আল বিরুনি। সুলতান মাহমুদ তাকে নিজের সঙ্গে গজনিতে আনছেন উজবেকিস্তান বা খোয়ারিজম থেকে, এবং গজনিতে তিনি বেশ কিছু সময় কাটাচ্ছেন। তারপর যখন সুলতান মাহমুদ ভারতে আক্রমণ করছেন, সুলতান মাহমুদ আক্রমণ করছেন, তখন আল বিরুনিও তার সঙ্গে ভারতে প্রবেশ করছেন। এরপর আল বিরুনি তার ভারতে যা যা জিনিস, যা যা বিষয় দেখছেন, তিনি তার বই কিতাব উল হিন্দ, এই বইটিতে তিনি লিপিবদ্ধ করছেন। আশা করি বোঝা গেল যে আল বিরুনি ঠিক কিভাবে ভারতে এসেছিলেন। এরপর আল বিরুনির বিষয়ে আরও সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জেনে নেব। আল বিরুনির প্রকৃত নাম আবু রেহান। আমরা তাকে আবু রেহান বলেও যেমন চিনি, আবার তার সম্পূর্ণ নাম আবু রেহান মোহাম্মদ ইবন আহমদ আল বিরুনি। তার উপাধি ছিল ফাদার অব মডার্ন জিওডেসি। এই জিওডেসি মানে ভূগণিত, অর্থাৎ তিনি পৃথিবীর আকার আকৃতি, এই সমস্ত বিষয়ে যে পড়াশুনো, সেই বিষয়ে কিন্তু তিনি খুব দক্ষ ছিলেন। তাই জন্য তিনি ফাদার অব মডার্ন জিওডেসি নামে পরিচিত। তিনি 1793 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার খোয়ারিজম প্রদেশে, এই খোয়ারিজমের বর্তমান নাম উজবেকিস্তান, এখানে তিনি জন্মগ্রহণ করেন। তবে তার পিতামাতা ছিলেন ইরানীয়। তার পিতামাতা কিন্তু খোয়ারিজম প্রদেশের মানুষ ছিলেন না। সেই জন্য আল বিরুনিকেও ওই খোয়ারিজম প্রদেশে বিদেশি বলে বিবেচনা করা হতো, কারণ তার পিতামাতা ইরানীয় ছিল। সেই জন্য তার একটা উপনাম, ফরাসি উপনাম দেওয়া হয়েছিল বেরুনি বলে। তো এখান থেকে বেরুনি নামটি এসেছে। মাহমুদ, যাকে আমরা সুলতান গজনীও বলি, মাহমুদ গজনীও বলি, কারণ তিনি গজনির শাসক ছিলেন, তাই জন্য মাহমুদ গজনী বলি। তো গজনি বর্তমান আফগানিস্তানে অবস্থিত, যেটা আমরা ম্যাপেই দেখেছি। তো সুলতান মাহমুদ তিনি খোয়ারিজম জয় করেছিলেন এবং সেখান থেকে আল বিরুনিকে যুদ্ধে বন্দী হিসেবে তিনি
নিজের রাজ্যে নিয়ে আসেন এবং তাকে রাজ জ্যোতিষে নিয়োগ করেছিলেন। তো এইখানে অলি বিরুনির যে বইটি কিতাব উল হিন্দ, সেই বইটির ছবি, এবং এটা সুলতান মাহমুদের ছবি, যিনি গজনির শাসক ছিলেন। সুলতান মাহমুদ ভারতে মোট 17 বার আক্রমণ করেছিলেন 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে। এই 27 বছরে মোট 17 বার তিনি আক্রমণ করছেন। তো এই 17 বারের মধ্যে একবার তিনি আক্রমণ করছেন 1018 থেকে 1019 খ্রিস্টাব্দে। তো এইবারেই কিন্তু তার সঙ্গে অলি বিরুনি ভারতে আসছেন। তো অলি বিরুনি মোট 10 বছর ভারতে ছিলেন। 1030 খ্রিস্টাব্দে তিনি কিতাব উল হিন্দ রচনা করেন। অলি বিরুনি ছিলেন একজন দার্শনিক, গণিতবিদ, সমাজবিজ্ঞানী, চিকিৎসক এবং জ্যোতিষী। তিনি পতঞ্জলির যে বই, যে যোগসূত্র বইটা নাম হচ্ছে মহাভাষ্য, সেই বইটিকে আরবি ভাষায় অনুবাদ করেছিলেন। তিনি কপিলের সাংখ্য দর্শন অধ্যয়ন করেছিলেন। এর পাশাপাশি তার যে বই কিতাব উল হিন্দ, সেই বইটির মধ্যে প্লেটো এবং অ্যারিস্টটলের কথাও উল্লেখ করেছেন। তিনি প্রথম মুসলিম ভারতবিদ ছিলেন, ভারতের বিষয়ে তিনি কিছু লিখছেন, এরকম তিনি প্রথম ব্যক্তি ছিলেন। তিনি প্রথম মুসলিম ছিলেন যিনি সংস্কৃত শিখেছিলেন। এর পাশাপাশি তিনি গীতা, পুরাণ, এই বিষয়গুলো তিনি অধ্যয়ন করেছিলেন। তার যে বই, তার বইগুলো এবার আমরা দেখব। কিতাব উল হিন্দ এই নামেও আমরা বইটা চিনি, আবার তহকক ই হিন্দ এই নামেও তার বইটি পরিচিত। এর পাশাপাশি এই বইটিকে আমরা খুব কম এই নামটি শুনেছি, যে মিন মকালা, এই বইটিকে বলা হয় মিন মকলা। এই যে বই কিতাব উল হিন্দ, এই বইটিকে 11 শতাব্দীর আয়না বলা হয়। এই বইটি আরও আরবি ভাষায় লেখা, এবং এই বইটিকে ইংরাজিতে অনুবাদ করছেন এডওয়ার্ড সাচাও ইংরাজিতে অনুবাদ করছে। তার পাশাপাশি শান্তারাম এবং রজনীকান্ত শর্মা এই বইটিকে হিন্দি ভাষায় অনুবাদ করছেন। আরেকটি বই কিতাব উস সৈয়দনা, এই বইটিতে আল বিরুনি ওষুধের বিষয়ে বিভিন্ন তথ্য তিনি লিখে গেছেন। এরপর আল বিরুনির যে বই কিতাব উল হিন্দ, এটাই তো মেন বই। এই বইতে তিনি ভারতে কি কি বিষয়ের উপর তিনি বিশেষ জোর দিয়েছেন, সেই জিনিসগুলো এবার দেখব। তো প্রথমে তার এই বইটিতে 80টি অধ্যায় রয়েছে, এবং এই বইটিতে জ্যোতিষবিদ্যাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি এই বইটিতে সামাজিক বিভিন্ন দিকের কথা তুলে ধরেছেন। তিনি তৎকালীন ভারতীয় সমাজের চতুর্বর্ণ ব্যবস্থার কথা তার বইতে উল্লেখ করেছেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, সেই বিষয়ে তিনি তথ্য দিয়ে গেছেন। তিনি বলছেন যে এই যে 4টি বর্ণ, এই 4টি বর্ণের নিচে আরও 8টি অন্তজ শ্রেণী ছিল, যাদের অল্লম গল্লম বলা হয়। তাদের মধ্যে ছিল ধোপা, মুচি, জাদুঘর, নাবিক, জেলে, তাঁতি, শিকারী ইত্যাদি। সমাজের এই যে 8টি অন্তজ শ্রেণী রয়েছে, যাদের অল্লম গল্লম বলা হয়, তাদের থেকেও সমাজে আরও নিচু শ্রেণীর মানুষের কথা তিনি উল্লেখ করেছেন, যাদের মধ্যে হাঁড়ি, ডোম, চণ্ডালরা অবস্থান করত। তিনি বলেছেন এই হাঁড়ি, ডোম, চণ্ডালদের সম্বন্ধে যে বাস্তবে তাদেরকে অবৈধ শিশু হিসেবে গণ্য করা হতো এবং সমাজে বহিষ্কৃত ব্যক্তির মতো ব্যবহার করা হতো। পাশাপাশি আল বিরুনি চতুরাশ্রম প্রথা, অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস এবং সতীদাহ প্রথা, অর্থাৎ সদ্যজাত বিধবা স্ত্রী যখন তার স্বামীর জ্বলন্ত চিতায় নিজেকে আত্মাহুতি দেয়, সেই কাহিনীর ব্যাপারেও কিন্তু তিনি তার বইতে উল্লেখ করেছেন। তিনি শিক্ষার বিষয়ে বেশ কিছু তথ্য দিয়ে গেছেন। তিনি বলেছেন যে বিক্রমশিলা, নালন্দা, উদয়পুর, কাশ্মীর এবং বেনারস, এই যে 5টি জায়গা, এই 5টি জায়গা সে সময়কার শিক্ষার প্রধান কেন্দ্র ছিল।
আলবেরুনির মতে উত্তর ভারতের লোকেরা গাছের বাকল অর্থাৎ গাছের ছালকে লেখার কাজে ব্যবহার করত এবং দক্ষিণ ভারতের লোকেরা তাল পাতাকে লেখার কাজে ব্যবহার করত। এবং তিনি বলছেন যে হিন্দুরা তাদের লেখালেখির কাজে 50টি অক্ষরকে ব্যবহার করত, 50টি অক্ষর। এর পাশাপাশি তিনি সিদ্ধ মাতৃকা নামে একটি লিপির উল্লেখ করেন, যেই লিপি কাশ্মীর, বারাণসী এবং কনৌজ অঞ্চলে প্রচলিত ছিল। আল-বিরুনি এর পাশাপাশি বেশ কিছু আরও তথ্য দিয়েছেন। বরাহমিহির এবং ব্রহ্মগুপ্তের কথা তিনি উল্লেখ করেছেন। তিনি বৌদ্ধদের সমনীয় বলে উল্লেখ করেছেন। এই সমনীয়রা যারা ব্রাহ্মণদের ঘৃণা করতেন, তিনি বৌদ্ধ দার্শনিক নাগার্জুনের কথাও তিনি উল্লেখ করেছেন। এর পাশাপাশি তিনি মুলতান, সোমনাথ এইসব জায়গার মন্দির এবং সেখানকার দেবী মূর্তির বিষয়ে তার বইতে লিপিবদ্ধ করে গেছেন। ভারতে 10 বছর কাটানোর পর তিনি আবার গজনিতে ফিরে যান, অর্থাৎ সুলতান মাহমুদের রাজ্যে ফিরে যান। সেখানেই তিনি 77 বছর বয়সে তার মৃত্যু হয়। এইভাবে যতটা বেশি পরিমাণ পারা যায় আমি তোমাদের কাছে আল-বিরুনির সম্বন্ধে তথ্য তুলে ধরলাম। মার্কো পোলোর সম্বন্ধে বিস্তারিত জানার আগে আমরা জেনে নেব মার্কো পোলো ঠিক কিভাবে ভারতে এসেছিল। মার্কো পোলো ইতালিতে জন্মগ্রহণ করেন এবং তার যদি আমরা যাত্রাপথ দেখি, তিনি কিন্তু প্রথমে ইতালি থেকে তিনি কিন্তু চীনে গিয়েছিলেন এবং চীন থেকে তিনি সমুদ্র পথ ধরে তিনি শ্রীলঙ্কা, যেটা আগে নাম ছিল সিংহল, সেখানে এসেছিলেন এবং সেখান থেকে অর্থাৎ সিংহল থেকে তিনি ভারতে এসেছিলেন এবং ভারত থেকে তিনি পারস্যে গিয়েছিলেন। এটাই হচ্ছে তার যাত্রাপথ। এবার তার সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। মার্কো পোলোকে মধ্যযুগীয় ভ্রমণকারীদের রাজপুত্র বলা হয়, অর্থাৎ প্রিন্স অব মেডিয়েভেল ট্রাভেলার্স। তিনি ইতালির ভ্যানিস শহরে 1254 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নিকোলো পোলো, যিনি পেশায় বণিক ছিলেন, যে কারণে মার্কো পোলো বাল্যকাল থেকেই দেশ ভ্রমণ করতেন, কারণ তার পিতা বণিক ছিলেন। পিতার সাথেই বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করতেন। মার্কো পোলো মাত্র 5 বছর বয়সে চীনের শাসক কুবলাই খানের দরবারে যান। আর মার্কো পোলোই প্রথম ইউরোপীয় পর্যটক যিনি রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন। বিদেশে অর্থাৎ চীনে তিনি 17 বছর কাটান। এরপর মার্কো পোলো এবং তার পিতা নিকোলো পোলো তারা ভ্যানিসে আসার জন্য ব্যাকুল হয়ে ওঠেন এবং ঠিক সেই সময় পারস্যের রাজার সঙ্গে চীনের রাজকন্যার বিয়ে ঠিক হয়। সেজন্য চীনের রাজকন্যাকে পারস্যে নিয়ে যাওয়ার দায়িত্ব মার্কো পোলো এবং নিকোলো পোলোর উপর ছেড়ে দেওয়া হয়। কারণ আমরা দেখছি নিকোলো পোলো এবং মার্কো পোলো এরা বিভিন্ন দেশ ঘুরছেন, তাই জন্য তাদের অভিজ্ঞতা আছে, তাই জন্য চীনের শাসক চীনের রাজকন্যাকে তাদের হাতে ছেড়ে দিচ্ছেন, যাতে তার দুজন অর্থাৎ মার্কো পোলো আর নিকোলো পোলো তারা সেই রাজকন্যাকে নিয়ে পারস্যে খুব ভালোভাবে পৌঁছে দেন। মার্কো পোলো এবং নিকোলো পোলো পারস্যের ভাবী সাম্রাজ্ঞী এবং রাজদূতকে নিরাপদে সমুদ্র যাত্রা করানোর দায়িত্ব পালন করেন, কারণ তাদের সমুদ্র পথের অভিজ্ঞতা ছিল। দেখা যাচ্ছে 1292 খ্রিস্টাব্দে চীনের বন্দর থেকে এই জাহাজ পারস্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং এই জাহাজ পারস্যে পৌঁছায় 1294 খ্রিস্টাব্দে। মধ্যবর্তী প্রায় 2 বছরের কিছু বেশি সময় ভারতের নানা শহর বন্দর ভ্রমণের সুযোগ পান মার্কো পোলো। অর্থাৎ
চীন থেকে পারস্য যাওয়ার পথে যে সময় 2 বছর যে সময় পেয়েছিল মার্কো পোলো, সেই 2 বছর মার্কো পোলো ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন। এবং এই যে ভ্রমণ করছেন, বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন, সেই কাহিনী তিনি তার বই দ্য ট্রাভেলস অব মার্কো পোলো এই বইটিতে তিনি লিপিবদ্ধ করছেন। ঠিক ভারতের কোন কোন জায়গাতে তিনি ভ্রমণ করেছিলেন সেই জায়গাগুলোকে আমরা সংক্ষেপে ম্যাপে প্রথমে দেখে নেই। চীন থেকে তিনি সিংহলে এসেছিলেন, এটা আমরা আগে দেখেছি। সিংহল থেকে তিনি ভারতে প্রবেশ করছেন। প্রথমে তিনি মাবার এলাকায় পৌঁছান। এই মাবার এলাকা, সেখান থেকে তিনি মুসলিপত্তনমে যান। মুসলিপত্তনম থেকে তিনি কয়াল এলাকাতে আসেন। তারপর কুইলন থেকে তিনি গুজরাটে যান। এইভাবে তিনি ভারতের বিভিন্ন জায়গাতে ভ্রমণ করেন। অবশেষে গুজরাট থেকে তিনি পারস্যের উদ্দেশ্যে রওনা দেন। এবার এই যে জায়গা, ভারতের বিভিন্ন জায়গাতে তিনি ভ্রমণ করছিলেন, সেই জায়গাগুলোর সম্বন্ধে, মানে এই জায়গাগুলোকে নিয়ে তিনি কি কি বলেছেন সেই সম্বন্ধে আমরা এবার দেখব। তিনি প্রথমে মাবার রাজ্যের কথা বলেছেন। চীনের বন্দর থেকে সমুদ্র পথে দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে জাহাজ পৌঁছায় সিংহল বন্দরে। ত্রয়োদশ শতকে পূর্বে করমণ্ডল উপকূল থেকে পশ্চিমে মালাবার উপকূলের কুইলন পর্যন্ত প্রসারিত পাণ্ড্য রাজবংশ শাসিত রাজ্যকে মার্কো পোলো মাবার রাজ্য বলে উল্লেখ করেছেন। তাহলে পূর্বে করমণ্ডল উপকূল থেকে পশ্চিমে মালাবার উপকূলের কুইলন পর্যন্ত যে এলাকা, সেই রাজ্যকে তিনি মাবার রাজ্য বলেছেন। সিংহল থেকে তিনি অর্থাৎ মার্কো পোলো করমণ্ডল উপকূলের এই মাবার রাজ্যতে যান। তিনি বলছেন সমসাময়িক পাণ্ড্য শাসক ছিলেন মারবর্মণ কুলাশেখর। আরও বলছেন পাণ্ড্য রাজ্যের মাবার এলাকা মুক্তার জন্য বিখ্যাত ছিল। এই মাবার রাজ্যের অধীনে পক প্রণালী বলে জায়গা ছিল। এই জায়গাটা করমণ্ডল উপকূল এবং সিংহলের মাঝে। এই পক প্রণালীতে ঝিনুক পাওয়া যেত। এই ঝিনুকের পেটে থাকতো মুক্তা। এই মুক্তার ব্যবসা নিয়ে মার্কো পোলো এক সুন্দর বিবরণ দিয়েছেন। মার্কো পোলোর মতে এখানকার অর্থাৎ মাবার এলাকার ছেলেরা 13 বছর বয়স থেকে উপার্জন করতে শুরু করতেন। আয়ের প্রধান উৎস ছিল মুক্তা সরবরাহ। এই 13 বছর বয়সের ছেলেরা তারা জেলেদের কাছ থেকে ঝিনুক কিনতেন এবং সেই ঝিনুক থেকে মুক্তা বের করতেন। সেই মুক্তা ব্যবসায়ীদের যোগান দিয়ে সেই ছেলেরা অর্থ উপার্জন করতেন। এই বর্ণনা মার্কো পোলো দিয়েছেন। তিনি বলছেন মাবার রাজ্যে দেবদাসী প্রথার প্রচলন ছিল। মা বাবা যে মেয়েকে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে দিতেন তারা দেবদাসী হতেন। মার্কো পোলো আরও বর্ণনা দিচ্ছেন মাবার রাজ্যে খ্রিস্টান সাধু সেন্ট থমাস শহীদ হয়েছিলেন। তাঁর সমাধিস্থলকে কেন্দ্র করে গড়ে উঠেছে শান্থোম শহর। এই শান্থোম শহরে খ্রিস্টান এবং মুসলমানরা যেতেন পূর্ণ অর্জনের জন্য। এরপর তিনি মুসলিপত্তনম বন্দরের বর্ণনা দিচ্ছেন। তিনি মাবার থেকে মুসলিপত্তনমে যাচ্ছেন। এই মুসলিপত্তনমকে তিনি মুরফিলি বা মতুপল্লী নামে উল্লেখ করছেন। এই মুরফিলি এলাকা থেকে তিনি কয়াল বন্দরে যাচ্ছেন। এই কয়াল বন্দর মুক্তার ব্যবসার জন্য বিখ্যাত ছিল বলে তিনি জানাচ্ছেন। তিনি এই বন্দরে 2 বার গিয়েছিলেন। কয়াল থেকে, এখানে জাহাজ শব্দটি হবে না, কয়াল থেকে পৌঁছায় মালাবার উপকূলের কৈলম বা কুইলন বন্দরে। মালাবারেও প্রচুর পরিমাণে আদা, গোলমরিচ, কাবাব চিনি পাওয়া যেত। তিনি বলছেন এখানে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সুতি কাপড় তৈরি হতো।
অবশেষে তিনি গুজরাটে পৌঁছান। গুজরাটের মসলিন এবং সুতিবস্ত্রের প্রশংসা করেছেন তিনি। মার্কো পোলোর মতে গুজরাটের শিল্পীদের মতো সূক্ষ্ম সূচের কাজের দক্ষতা পৃথিবীর আর কোনো দেশের শিল্পীর ছিল না। এরপর ভারতের সীমানা ছেড়ে তাদের জাহাজ পারস্যের অভিমুখে রওনা হয়। 1295 খ্রিস্টাব্দে পারস্য থেকে মার্কো পোলো ভ্যানিসে ফিরে যান। ইবন বতুতা যখন ভারতে এসেছিলেন তখন ভারতের সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক। এই ছবিতে আমরা মোহাম্মদ বিন তুগলক এবং ইবন বতুতাকে একসাথে দেখতে পাচ্ছি। ইবন বতুতা কোথা থেকে ভারতে আসছেন এবং কোন পথ ধরে ভারতে আসছেন সেগুলো প্রথমে একটু দেখে নেব। এখানে এই ম্যাপটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশের একটি দেশ মরক্কো। এই মরক্কোর তানজিয়া শহরে ইবন বতুতা জন্মগ্রহণ করেছিলেন। সেখান থেকেই তিনি ভারতে আসছেন এবং ভারতে বেশ কিছু বছর থেকে তিনি চীনে রওনা দিচ্ছেন। আসলে তিনি মোহাম্মদ বিন তুগলকের একজন দূত হিসেবে চীনের রাজার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। আমরা একটু দেখে নেব ম্যাপের মাধ্যমে যে ভারতের কোন কোন জায়গায় তিনি ভ্রমণ করেছিলেন। তিনি সিন্ধু নদী, এই যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে তিনি ভারতে প্রবেশ করছেন এবং এখান থেকে এই মুলতান এই এলাকা হয়ে তিনি দিল্লিতে পৌঁছচ্ছেন। এই দিল্লিতে মোহাম্মদ বিন তুগলক আছেন, যিনি দিল্লির সুলতান। সেখানে ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মোহাম্মদ বিন তুগলক তার জ্ঞান দেখে নিজের কাজী পদে ইবন বতুতাকে নিয়োগ করেন। তো বেশ কিছু বছর তিনি দিল্লিতে কাটাবেন এবং তারপর তিনি ভারতের অন্যান্য জায়গাতে ঘুরে বেড়াবেন। কনৌজ, খাজুরাহ, গোয়ালিয়র, উজ্জয়িন এইসব জায়গাতে তিনি ঘুরে বেড়াবেন এবং ভারতের এই কালিকট বন্দর থেকে তিনি কোথায় যাবেন? কালিকট বন্দর থেকে যাবেন মালদ্বীপ। মালদ্বীপ থেকে তিনি বাংলাতে আসবেন। বাংলা থেকে আসাম, এই জায়গাগুলো ঘুরে তিনি চীনের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। এভাবেই ভারতের বিভিন্ন জায়গাতে তিনি ঘুরে বেরিয়েছিলেন। এরপর তার সম্বন্ধে বিস্তারিতভাবে আমরা জেনে নেব। 1304 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার মরক্কোর তানজানিয়া শহরে এক অভিজাত পরিবারে ইবন বতুতা জন্মগ্রহণ করেন। ইবন বতুতার আসল নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ। তার পিতার নাম ছিল আবদুল্লাহ এবং যিনি ছিলেন ইসলাম ধর্মতত্ত্বের একজন পণ্ডিত। ইবন বতুতার আরও বেশ কিছু নাম রয়েছে। তাকে আমরা মৌলানা বদরুদ্দিন নামেও যেমন চিনি, আবার তাকে বলা হয় শেখ শামসুদ্দিন। ইবন বতুতাকে মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ ভ্রমণকারী হিসেবে স্বীকার করা হয়েছে। ইবন বতুতা ভারতে মোট 14 বছর ছিলেন, যার মধ্যে 8 বছর দিল্লিতে কাটান। ইবন বতুতা বিশ্বাস করতেন যে দেশ ভ্রমণের মাধ্যমে যে শিক্ষা বা অভিজ্ঞতা অর্জন করা যায়, পুস্তক পাঠের দ্বারা তা কখনোই সম্ভব হয় না। তাই মাত্র 21-22 বছর বয়সে তিনি ইসলামের পবিত্র স্থানগুলি দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে যান। মক্কায় তীর্থযাত্রা সম্পন্ন করে তিনি সিরিয়া, ইরাক, পারস্য, ইয়েমেন, ওমান সহ পূর্ব আফ্রিকার বহু উপকূল বন্দর ঘুরে বেড়ান তিনি। অর্থাৎ তিনি ভ্রমণ প্রেমী ছিলেন, তার মধ্যে ভ্রমণের পিপাসা ছিল। এবার তিনি কিভাবে ভারতে প্রবেশ করছেন সেটাই আমরা দেখব। হিন্দুকুশ অতিক্রম করে গজনি ও কাবুল হয়ে তিনি 1333 খ্রিস্টাব্দে সিন্ধু নদীর তীরে উপস্থিত হন। এই নদীকে তিনি পাঞ্জ-আব বলে উল্লেখ করেছেন। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে মুলতান, অবহর এবং মাসুদাবাদ অতিক্রম করে দিল্লিতে এসে উপস্থিত হন তিনি। ইবন বতুতার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে
সুলতান মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে দিল্লির কাজী পদে নিয়োগ করেন। এই কাজী মানে হচ্ছে বিচারক। ইবন বতুতা এই পদে 7 বছর কর্মরত ছিলেন। ইবন বতুতা একটি বই লিখেন, সেটির নাম রেহলা অথবা সেটি কিতাব উল রেহলা নামেও পরিচিত। এই বইটি আরবি ভাষায় লেখা। ইবন বতুতা পণ্ডিত ইবন জুজাইকে তার রোমাঞ্চকর অভিযানের কাহিনী শোনান এবং পণ্ডিত ইবন জুজাই তা লিপিবদ্ধ করেন। এইজার গিব এবং রেভারেন্ড এস লি রেহলার ইংরেজি অনুবাদ করেছিলেন। দি রেহলা অফ ইবন বতুতার লেখক মেহেদি হুসেন। সুলতান মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে ইবন বতুতার কিছু ভুল বোঝাবুঝি হয়। এই কারণে সুলতান তাকে নজরবন্দি করে রাখেন। পরবর্তী সময়ে মোহাম্মদ বিন তুগলক নিজের ভুল বুঝতে পারেন। পরে সুলতান পুনরায় কাজী পদে নিয়োগের ইচ্ছা প্রকাশ করলেও ইবন বতুতা তা অস্বীকার করেন এবং মক্কা যাওয়ার অনুমতি প্রার্থনা করেন। শেষ পর্যন্ত মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে সুলতানের দূত হিসেবে চীনে যাওয়ার নির্দেশ দেন। ইবন বতুতা দিল্লি সম্বন্ধে কী বলছেন সেগুলো আমরা দেখে নেব। তিনি বলছেন, দিল্লি শুধুমাত্র ভারতের নয়, সারা মুসলিম দুনিয়ার শ্রেষ্ঠ শহর। তাঁর বিবরণীতে দিল্লির বিখ্যাত লৌহ স্তম্ভ এবং কুতুব মিনারের উল্লেখ রয়েছে। তিনি এই শহরের 28টি দ্বার বা দরজার কথা উল্লেখ করেছেন। ইবন বতুতা খুব কাছ থেকে সুলতান মোহাম্মদ বিন তুগলককে দেখেছিলেন। তার মতে সুলতান ছিলেন একধারে দয়ার সাগর এবং রক্তপিপাসু। ইবন বতুতা দেখাচ্ছেন, সুলতান জ্ঞানীগুণী ব্যক্তিদের সমাদর করতেন, বহু বিদেশিকে উচ্চ রাজপদে নিয়োগ করে আজিজ পদবিতে ভূষিত করতেন। দোয়াব অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিলে সেখানকার কর মুকুব করে দেন। এগুলো তার দয়ার মনের পরিচয়। আবার বেশ কিছু ক্ষেত্রে তিনি কঠোরতা দেখিয়েছিলেন। ইবন বতুতা দেখাচ্ছেন, দিল্লি থেকে দৌলতাবাদে যেতে অনিচ্ছুক ব্যক্তিদের জোর করে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করতেন তিনি। শেখ শিহাবুদ্দিন সুলতানের অধীনে চাকরি করতে অসম্মত হলে মোহাম্মদ বিন তুগলক শেখের দাড়ি টেনে ছিঁড়ে দেওয়ার নির্দেশ দেন। এগুলি মোহাম্মদ বিন তুগলকের কঠোরতা। ইবন বতুতার বিবরণ থেকে আমরা মোহাম্মদ বিন তুগলকের সময়ে 2 ধরনের ডাক ব্যবস্থার কথা জানতে পারি। প্রথমত, ঘোড়ার পিঠে চেপে চিঠিপত্র দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থাকে বলা হয় উলাক। দ্বিতীয়ত, পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠিপত্র পৌঁছানোর ব্যবস্থা দাওয়া নামে পরিচিত। মোহাম্মদ বিন তুগলকের আদেশে ভারতের দূত হিসেবে চীন দেশের উদ্দেশ্যে যাত্রা করেন ইবন বতুতা। দিল্লি থেকে কনৌজ, গোয়ালিয়র, উজ্জয়িনী, দৌলতাবাদ হয়ে খাম্বাদ উপসাগরের তীরে গন্ধর বন্দরে এসে পৌঁছান তিনি। ঠিক যেমনটা আমরা ম্যাপে দেখেছি, এই গন্ধর বন্দর থেকে জাহাজে চেপে যান সান্দাবুর দ্বীপে, যা বর্তমানে গোয়া নামে পরিচিত। ইবন বতুতা কুইলন অর্থাৎ মালাবার উপকূলেও গিয়েছিলেন এবং এখান থেকে তিনি কালিকটে পৌঁছান। কালিকট থেকে তিনি মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেন। তার মতে মালদ্বীপের অধিবাসীরা অধিকাংশই মুসলিম। এই মালদ্বীপে বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রার পরিবর্তে কড়ি ব্যবহার করা হতো। এই মালদ্বীপ থেকে তিনি প্রথমে বাংলায় এবং পরে আসামে যান। তখন বাংলার সুলতান ছিলেন ফখরুদ্দিন। আসাম থেকে ইবন বতুতা সোনারগাঁওতে পৌঁছান। সোনারগাঁও বন্দর থেকে সুমাত্রাগামী এক চীনা জাহাজে চেপে তিনি চীনের উদ্দেশ্যে রওনা দেন। এভাবেই ইবন বতুতার ভারত ভ্রমণ শেষ হয় এবং চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। আব্দুর রজ্জাক কোথা থেকে ভারতে এসেছিলেন সেটি প্রথমে দেখে নেব। আসলে ইরানের আগে নাম ছিল পারস্য, বর্তমানে এই দেশটির নাম ইরান। ইরান অর্থাৎ পারস্য থেকে হরমুজ বন্দরের মধ্য দিয়ে আব্দুল রজ্জাক
কালিকট বন্দরে এসেছিলেন। এবার ডান দিকের ম্যাপটি একটু দেখব। তিনি ভারতের কালিকট বন্দরে পৌঁছাচ্ছেন। এরপর তিনি ম্যাঙ্গালোর হয়ে হাম্পি অর্থাৎ বিজয়নগরে পৌঁছাচ্ছেন। এবার আব্দুল রজ্জাকের সম্বন্ধে বিস্তারিতভাবে আমরা দেখে নেব। 1413 খ্রিস্টাব্দে পারস্যের হিরাট শহরে আব্দুল রজ্জাকের জন্ম হয়। তার পিতা ছিলেন জালালউদ্দিন ইসাক, যিনি পারস্যের শাসক মির্জা শাহরুখের কাজী বা বিচারক ছিলেন। পিতার মৃত্যুর পর আব্দুল রজ্জাক শাহরুখের দরবারে কাজী পদে নিযুক্ত হন। অর্থাৎ আব্দুল রজ্জাকের বাবা যে কাজ করতেন, আব্দুল রজ্জাকও ঠিক সেই কাজে নিযুক্ত হয়েছিলেন। পারস্যের সম্রাট শাহরুখ তার রাজদূত হিসেবে আব্দুল রজ্জাককে কালিকটের শাসক জামোরিনের দরবারে পাঠান। কালিকট ও বিজয়নগর পরিভ্রমণের অভিজ্ঞতা আব্দুল রজ্জাক তার গ্রন্থ মাতলা উস সাদাইনে উল্লেখ করেছেন। আব্দুল রজ্জাক লিখেছেন যে কালিকটের শাসককে স্থানীয় মানুষজন সামুরি বলে ডাকতেন। কালিকটের সামুরি বা শাসক মারা গেলে সামুরির উত্তরাধিকারী হন তার বোনের সন্তান। অর্থাৎ কোনো শাসক মারা গেলে তার ভাগ্নে তার উত্তরাধিকারী হিসেবে পরিচিত হন। কালিকটের বর্ণনা দিতে গিয়ে আব্দুল রজ্জাক আমাদের এই তথ্য দিচ্ছেন। আব্দুল রজ্জাকের মতে কালিকট বন্দর ছিল হরমুজ বা ওরমুজ বন্দরের মতোই ব্যস্ত ও নিরাপদ। মক্কা, হজ্জাজ ও আবিসিনিয়া থেকে প্রচুর বাণিজ্যিক জাহাজ কালিকটে পণ্য নিয়ে আসত। আব্দুল রজ্জাক কালিকটে প্রায় 5 থেকে 6 মাস ছিলেন। আব্দুল রজ্জাকের বর্ণনা থেকে জানা যায় যে একদিন বিজয়নগরের রাজার কাছ থেকে, এখানে বিজয়নগরের রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়, এই দ্বিতীয় দেবরায়ের কাছ থেকে কালিকটের সামুরির দরবারে এক দূত উপস্থিত হয়ে জানায় যে তিনি যেন অবিলম্বে আব্দুল রজ্জাককে বিজয়নগরে প্রেরণ করেন। বিজয়নগরের রাজা দ্বিতীয় দেবরায়ের ডাকে আব্দুল রজ্জাক বিজয়নগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আব্দুল রজ্জাক 1442 খ্রিস্টাব্দে দ্বিতীয় দেবরায়ের দরবারে উপস্থিত হন। আব্দুল রজ্জাক বিজয়নগরে 2 বছর ছিলেন। এটি বিজয়নগরের শাসক দ্বিতীয় দেবরায়ের ছবি। আব্দুল রজ্জাক দ্বিতীয় দেবরায় এবং তার রাজদরবার সম্বন্ধে কিছু কথা উল্লেখ করেছেন। আব্দুল রজ্জাক লিখেছেন, যে বড় ঘরে রাজা বসেন তাতে ছিল 40টি তাক। সিংহাসনে আসীন রাজার 2 পাশে ব্রাহ্মণ ও অন্যান্য জাতির লোক সারিবদ্ধভাবে দণ্ডায়মান। রাজার গায়ের রং জলপাইয়ের মতো, খালি গায়ে সাটিনের উত্তরীয়, গলায় মহার্ঘ মুক্তার গলাবন্ধ। তিনি লম্বা, সুঠাম ও সুন্দর। আব্দুল রজ্জাক লিখেছেন, বিজয়নগর সাম্রাজ্যে দেওয়ান বিশেষ শাসনতান্ত্রিক ক্ষমতা ভোগ করতেন। রাজপ্রাসাদের বাম দিকে ছিল দেওয়ানের বিশাল দপ্তর। তখন দেওয়ান ছিলেন লক্ষ্যনাদন নায়ক। অভিযোগ শোনার পর প্রচলিত আইন অনুসারে দেওয়ান তার বিধান বা শাস্তি ঘোষণা করতেন। দেওয়ানের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ছিল নিষিদ্ধ। আব্দুল রজ্জাকের মতে বিজয়নগর ছিল এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ শহর। তিনি এই শহরের প্রশংসা করে লিখেছেন, বিশ্বের মানুষ বিজয়নগরের মতো সুন্দর শহর চোখে দেখেননি এবং এর থেকে ভালো বা এত সুন্দর দ্বিতীয় কোনো শহরের কথা কানেও শোনেননি। আব্দুল রজ্জাকের মতে নির্দিষ্ট দূরত্ব অন্তর বিজয়নগর শহর 7টি প্রাচীর দিয়ে ঘেরা ছিল। প্রতিটি প্রাচীর দুর্গ দিয়ে সুরক্ষিত ছিল। আব্দুল রজ্জাক আরও লিখছেন, বিজয়নগরে প্রায় 300টি ছোট বড় বন্দর ছিল। এই বন্দরগুলি থেকে পারস্য ও ইউরোপের নানা দেশের সঙ্গে বাণিজ্য চলত। রপ্তানি পণ্যের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল বস্ত্র, চাল, লোহা, গন্ধক ও সুস্বাদু মশলা।
এবং আমদানি করা হতো আরবি ঘোড়া, চীনা ভেলভেট, রেশম ইত্যাদি। আব্দুর রজ্জাক লিখেছেন যে বিজয়নগর সাম্রাজ্যে 3 ধরনের মুদ্রা চালু ছিল। এই 3 ধরনের মুদ্রা হলো বরাহ, পেরতাব এবং ফেনম। বরাহ ছিল সবচেয়ে বেশি মূল্যের মুদ্রা। এর অর্ধেক মূল্যের মুদ্রা হলো পেরতাব। পেরতাবের 1/2 মূল্যের মুদ্রা ছিল ফেনম। আব্দুল রজ্জাক জানাচ্ছেন এই ফেনমকেই সবচেয়ে বেশি ব্যবহার করা হতো। বিজয়নগরের বিভিন্ন উৎসবগুলির মধ্যে প্রধান ছিল মহানবমী উৎসব। আব্দুর রজ্জাক দ্বিতীয় দেবরায়ের আমন্ত্রণে এই উৎসব প্রত্যক্ষ করেছিলেন। অবশেষে 1443 খ্রিস্টাব্দের নভেম্বর মাস নাগাদ আব্দুল রজ্জাক বিজয়নগর পরিত্যাগ করে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য যাত্রা শুরু করেন। এভাবেই আব্দুল রজ্জাক কালিকট এবং বিজয়নগরে ভ্রমণ করেছিলেন এবং তার এই সুন্দর ভ্রমণের বর্ণনা তার বই মাতলা উস সাদাইনে লিপিবদ্ধ করে গেছেন। প্রথমে আমরা ফ্রাঁসোয়া বার্নিয়ারের যাত্রাপথ দেখে নেব। তিনি ফ্রান্সের মানুষ ছিলেন। এই ফ্রান্স থেকে তিনি প্রথমে মিশরে এসেছিলেন। মিশর থেকে তিনি ভারতে আসেন। ভারতে গুজরাটের এই যে জায়গা ডান দিকের ছবিতে আমরা দেখতে পাচ্ছি সুরাট, এই সুরাটে তিনি প্রথম আসছেন। সেখান থেকে তিনি দিল্লিতে যান। দিল্লি থেকে তিনি কাশ্মীর এবং কাশ্মীর থেকে বাংলায় আসেন। অবশেষে তিনি আবার সুরাটে আসেন। এই সুরাট থেকে তিনি নিজের দেশ অর্থাৎ ফ্রান্সে প্রত্যাবর্তন করেন। এবার ফ্রাঁসোয়া বার্নিয়ারের সম্বন্ধে বিস্তারিতভাবে আমরা জেনে নেব। ফ্রাঁসোয়া বার্নিয়ার মুঘল শাসক শাহজাহান এবং ঔরঙ্গজেবের সময়ে ভারতে এসেছিলেন। এই ছবিতে ঔরঙ্গজেবের সঙ্গে ফ্রাঁসোয়া বার্নিয়ারকে দেখতে পাচ্ছি। ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ার 17 শতকে ভারতবর্ষে আগত ইউরোপীয় পর্যটকদের মধ্যে অন্যতম ছিলেন। পেশায় ফ্রাঁসোয়া বার্নিয়ার ছিলেন একজন চিকিৎসক। মুঘল সম্রাট শাহজাহান এবং ঔরঙ্গজেবের আমলে ফ্রাঁসোয়া বার্নিয়ার ভারতে আসেন। ফ্রাঁসোয়া বার্নিয়ার মোট 12 বছর ভারতে অবস্থান করেছিলেন। মুঘল সম্রাট ও দরবারের অভিজাতদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ফলে মুঘল আমলে ভারতের রাজনীতি, অভিজাতদের বিলাস বৈভব জীবন তিনি চাক্ষুষ প্রত্যক্ষ করার সুযোগ পান। সেগুলি তিনি তার ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থে উল্লেখ করেছেন। ফ্রাঁসোয়া বার্নিয়ার এই পুস্তকটি ফ্রান্সের শাসক চতুর্দশ লুইকে সমর্পণ করেন। বার্নিয়ার ভারতের পরিস্থিতিকে ইউরোপের এবং বিশেষ করে চতুর্দশ লুইয়ের শাসনকালের সঙ্গে তুলনা করে বিশ্লেষণ করেছেন। ফ্রাঁসোয়া বার্নিয়ার 1556 সালে ভারতে উপস্থিত হন। তখন মুঘল সম্রাট শাহজাহানকে ঔরঙ্গজেব আগ্রা দুর্গে অবরুদ্ধ করে রেখেছিলেন। আমরা জানি যে মুঘল সম্রাট শাহজাহানের 4 জন পুত্র ছিলেন, দারা, মুরাদ, সুজা এবং ঔরঙ্গজেব। এদের মধ্যে ঔরঙ্গজেব, যিনি সিংহাসনের লোভে তার 3 জন ভাইকে যুদ্ধে পরাজিত করেছিলেন এবং তিনি নিজের পিতা শাহজাহানকে এই আগ্রা দুর্গে বন্দি করেছিলেন। ফ্রাঁসোয়া বার্নিয়ার আরও জানাচ্ছেন, ঔরঙ্গজেব দারা শুকোকে দেওরাইয়ের যুদ্ধে পরাজিত করলে দারা শুকো গুজরাটের দিকে পালিয়ে যায়। তখন আমেদাবাদের কাছে দারা শুকোর সঙ্গে ফ্রাঁসোয়া বার্নিয়ারের সাক্ষাৎ হয়। প্রথম দিকে ফ্রাঁসোয়া বার্নিয়ার দারা শুকোর চিকিৎসক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। পরবর্তীকালে ঔরঙ্গজেবের দরবারের প্রভাবশালী অভিজাত দানিশমন্দ খানের অধীনে তিনি চাকরি পান। বার্নিয়ে দানিশমন্দ খানকে আগা বলেও সম্বোধন করতেন। বার্নিয়ারের বর্ণনায় আমখাস অর্থাৎ যে দরবার গৃহে সম্রাট প্রজাদের দর্শন দেন তার কথাও ফুটে উঠেছে। প্রত্যেক প্রজাকেই মুঘল সম্রাট দর্শন দেন, তাই এই দরবার গৃহ আমখাস নামে পরিচিত। ফ্রাঁসোয়া বার্নিয়ার রাজকীয় কারখানা এবং সতীপ্রথার উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, ভারতের কারখানাগুলি বেগাশ্রমে চালানো হতো।
মুঘল বাদশাহদের হারেম অর্থাৎ অন্দরমহলের পরিচয়ও বার্নিয়ার তার ভ্রমণ বৃত্তান্তে তুলে ধরেছেন। ফ্রাঁসোয়া বার্নিয়ারের মতে পদাতিক অশ্বারোহী সৈন্য এবং গোলন্দাজ বাহিনী নিয়ে মুঘল সেনাবাহিনী গঠিত। বার্নিয়ার মুঘল সামরিক বাহিনীতে কামানের ব্যবহারের কথাও উল্লেখ করেছেন। বার্নিয়ার তাজমহলকে তেগ মহলে বলে উল্লেখ করেছেন। বার্নিয়ার তার আলোচনায় শাহজাহানাবাদ বা নতুন দিল্লি ও আগ্রা শহরকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। অসুস্থ সম্রাট ঔরঙ্গজেবের স্বাস্থ্য উদ্ধারের জন্য কাশ্মীর যাত্রার সময় সম্রাট ঔরঙ্গজেবের সহযোগী হিসেবে বার্নিয়ার কাশ্মীর ভ্রমণের সুযোগ পান। বার্নিয়ার কাশ্মীরের সম্বন্ধে বলেছেন, আমি কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ, এ সৌন্দর্য আমার কল্পনাতীত। কাশ্মীরের শালের কথাও তিনি উল্লেখ করেছেন। কাশ্মীর থেকে ফিরে আসার পরে বার্নিয়ার বাংলার দিকে যাত্রা শুরু করেন। বিখ্যাত পর্যটক টাভারনিয়ে এ সময় তার সঙ্গী হন। এই টাভারনিয়ে ছিলেন একজন ফরাসি পর্যটক, অর্থাৎ বার্নিয়ার এবং টাভারনিয়ে দুজনেই ছিলেন ফ্রান্সের মানুষ। কাশ্মীর থেকে বাংলায় আসার সময় বার্নিয়ারের সাথে টাভারনিয়ারের দেখা হয়। রাজমহল পর্যন্ত দুজনে একসঙ্গে থাকার পর উভয়ে দুদিকে চলে যান। বার্নিয়ার রাজমহল থেকে কাশিম বাজারে যান এবং টাভারনিয়ে যান ঢাকায়। গঙ্গা তীরবর্তী কাশী বা বারাণসীকে হিন্দুদের সংস্কৃত ভাষা ও শাস্ত্রাদি চর্চার মূল কেন্দ্র বলে বার্নিয়ার উল্লেখ করেছেন। বার্নিয়ারের মতে বারাণসী হল ভারতের এথেন্স। ফ্রাঁসোয়া বার্নিয়ার পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব প্রসঙ্গেও আলোচনা করেছেন। বাংলায় বেশ কিছু সময় অবস্থানের পর ফ্রাঁসোয়া বার্নিয়ার মুসলিপত্তনম ও গোলকোন্ডায় যাত্রা করেন। গোলকোন্ডায় অবস্থানকালেই তিনি মুঘল সম্রাট শাহজাহানের মৃত্যুর সংবাদ পান। তবে বেশ কিছু তথ্যে উল্লেখ রয়েছে যে যখন বার্নিয়ার মুসলিপত্তনমে ছিলেন তখন তিনি সংবাদ পাচ্ছেন সম্রাট শাহজাহানের মৃত্যু হয়েছে। অবশেষে বার্নিয়ার নিজ দেশে ফেরার উদ্দেশ্যে গোলকোন্ডা থেকে সুরাটের দিকে যাত্রা শুরু করেন। সুরাট থেকে স্বদেশে প্রত্যাবর্তন করেন। এভাবেই ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ারের ভারত ভ্রমণ সম্পূর্ণ হয়। এই 5 জন বিদেশি পর্যটক বাদে আরও বেশ কিছু বিদেশি পর্যটকদের সম্বন্ধে আমাদের জেনে রাখা দরকার। প্রথমে রয়েছে আসানফি নিকিচিচ নিকিতিন, যিনি রাশিয়া থেকে এসেছিলেন। তারপর দুয়ার্তে বারবোসা, যিনি পর্তুগাল থেকে এসেছিলেন। অ্যান্টোনিও মনসেরেট, যিনি স্পেন থেকে এসেছিলেন। পিটার মুন্ডি, যিনি ইংল্যান্ড থেকে এসেছিলেন। এবং টাভারনিয়ে, যিনি ফ্রান্স থেকে এসেছিলেন। এই ভিডিওতে যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করলাম সেই টপিকগুলোর উপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্টে জানিও। এবং যে পিপিটিগুলো আমি এই ভিডিওতে দেখালাম সেই পিপিটিগুলো যদি তোমাদের যদি প্রয়োজন হয় তবে অবশ্যই সে বিষয়েও জানিও। দেখাবে অন্য কোনো একটি ভিডিওতে।